হানিফ। এই হানিফের জন্যই ওর হাত চেয়েছে। হ্যাংলা পাতলা এবং কালো দেখতে, একদম ওর মেজো মামার মতো। মোস্তফা সাহেব অপর পাশের সোফায় বসেছেন। নাস্তা তৈরি করছেন জয়া বেগম। ফটফট কিছু খাবার ট্রে করে এনে সামনে দিয়েছেন। অরুর বড় মামা প্রশ্ন করলেন, অরু কোথায়? সুমিতা বেগম বললেন, খাচ্ছে। আসতে বল। আনোয়ার সাহেবের গম্ভীর মুখে বললেন, ওর পরীক্ষা আছে, এখানে আসতে পারবে না। 2 মিনিটের বিষয়। মোস্তফা সাহেব ডাকলেন। অরু। অরুকে বিরক্ত মুখে উঠে দাঁড়ালো। তার সামনেই তন্ময় দাঁড়িয়ে। মূলত এই লোক তার সামনে দাঁড়িয়ে দেখে এতক্ষণে যেতে পারেনি, না হলে কখন নিচের রুমে চলে যেত। ধীর পায়ে ড্রয়িং রুমে এলো। অরুকে দেখেই ইশারা করলেন তাদের মধ্যে বসতে। অরু এবার মহা বিরক্ত হলো বটে। দুজনের মধ্য গিয়ে বসতে হবে কেন? অরু গিয়ে বসলো। অরুর মাথায় হাত বোলাচ্ছেন তার মেজো মামি। তার বড় মামা হাসি মুখে মোস্তফা সাহেবকে বললেন, সুমিতা বলেছে নিশ্চয়ই। বলেছে, আমিও জবাব দিয়ে দিয়েছিলাম, সেটা বলিনি। বলেছে তাই আমরা সামনাসামনি কথাবার্তা। উপস্থিত সকলের কাহিনী বুঝতে সময় লাগলো না। অরুও সব কিছু বুঝে অবাকের চূড়ান্তে। তাকে আরও অবাক করতে হুট করে তন্ময় সামনে চলে এলো। চোখ মুখ তার লালচে হয়ে আছে। মোস্তফা সাহেব আর চোখে ছেলেকে চোখ রাঙালেন। তন্ময় সেদিকে তাকায়নি অবধি। গম্ভীরতম স্বরে সে অরুকে আদেশ দিল, অরু, তোর রুমে যা। অরুর হাতের পশম দাঁড়িয়ে গিয়েছে। সে হুড়মুড়িয়ে উঠে চলে যাচ্ছে। এতটা ভয়ঙ্কর সুরে বলেছে যে অরুর শ্বাস গলায় আটকে গিয়েছে প্রায়। তন্ময় পরপরই চলে গিয়েছে। মোস্তফা সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে বললেন, অরুর পরীক্ষা তো, তাই আর কি। কিন্তু তন্ময়ের ধমকের পর পরিবেশ থমথমে রয়ে গেল। আজ অরুর পরীক্ষা শেষ হয়েছে। মাসখানেক লাগিয়ে পরীক্ষা দিয়েছে। দিন কোনটা রাত কোনটা তফাৎ করতে পারেনি। চোখ মুখ বন্ধ করে পড়তে হয়েছে শুধু। তবুও এবারের পরীক্ষায় সে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেনি। মন মেজাজ পরীক্ষা দেবার জন্য তৈরিও ছিল না। কেমন রেজাল্ট আসবে তাতেও বেশ চিন্তিত অরু। কিন্তু এখন তার ঘুমানো প্রয়োজন। কিছুদিন ধরে ঘুমোতে পারেনি, তাই পরীক্ষা দিয়ে এসেই বিছানায় মরার মতো পড়ে রইল। কিন্তু তাকে ডিস্টার্ব করতে সুমিতা বেগম চলে এলেন। তখন মাগরিবের আজান দিচ্ছে সবে। তিনি উচ্চস্বরে বললেন, মাজারে যাব, তৈরি হয়ে নে। আমি যাব না। সবাই যাচ্ছি, তুই যাবি না মানে? মা আবার ঘুমে মাথা ব্যথা করছে, ঘুমোতে দাও প্লিজ। একা থাকবি কিভাবে? এভাবেই। তোর চাচ্চু বলেছে এক্ষুনি উঠে তৈরি হয়ে নিতে। আমার পায়ে চিনচিন ব্যথা করছে, রেস্ট নিতে হবে। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সুমিতা বেগম। এই মেয়ের সাথে তিনি তর্কে পারবেন না। বললেন, তোর ছোট চাচি বাসায় আছে, কিছু লাগলে ডেকে নিস। হুম। সুমিতা বেগম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেয়েকে চোখ রাঙিয়ে চলে গেলেন। অরু পড়ে পিঠে ঘুমিয়ে পড়ল। এর মধ্যেই আবার মার্চি ফোন করেছে। অরু ধরল না। মেয়েটা কল দিয়েই যাচ্ছে। অতিষ্ঠ হয়ে অরু ধরল। ওপাশ থেকে মার্চি চেঁচিয়ে উঠল, জানিস কি হয়েছে? জানতে চাই না, ফোন রাখ। আরে কাটিস না, শোন, আব্রাহাম ভাইয়ার বিয়ে পরশু, জানিস তো? হুম। তারা আজ ব্যাচেলার পার্টি করছে। তো কাকে দেখেছি আমি এখানে বলতো? তোর চাচাকে? হুম, তোর তন্ময় ভাইয়াকে। আমাদের বিল্ডিং থেকে তাদের বিল্ডিংয়ের ছাদ দেখা যায়। ভাই রে ভাই, মদ ভোটকা খেয়ে যা তা অবস্থা। তুই যদি দেখতে। অরু কল কেটে দিল। মদ খাক, না হলে তেল খাক, তার কিছুই আসে যায় না। অরু আবারও ঘুমাতে চোখ জোড়া বুঝল, কিন্তু এবার ঘুম ধরা দিচ্ছে না। মনে মনে মার্চিকে ইচ্ছে রকম ধুয়ে দিল। এই মেয়েটা ঘুম ভেঙেছে তার। তবে কথাই আছে, চেষ্টায় সফলতা মেলে। কথাটি সত্য, কারণ এক পর্যায়ে অরু আবারও ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা রাতে পরিণত হয়েছে, তবুও তার ঘুম থেকে ওঠার নাম গন্ধ নেই। মুফতি বেগম কয়েকবার দরজায় টোকা মেরে ডেকে গিয়েছেন। এই অরু, তোর চাচুদের ফিরতে মধ্যরাত হবে, আমি এখন ঘুমাবো। তুই কি কিছু খাবি না? আমি নিজে নিয়ে খাবো, তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা, খেয়ে নিস।
ঘুম চোখে সেলফোনে নজর বোলালো। 12:11। এত রাত হয়েছে? দেয়াল ঘড়িতে নজর বলিয়ে ওরও বাইরে বেরিয়ে আসলো। খিদে পেয়েছে, তবে খেতে ইচ্ছে করছে না। এর থেকে বড় কোনো জ্বালা আছে বলে মনে হয় না। পিটপিট নাক নিয়ে বাম পাশে তাকাতেই চমকে গেল। সামনেই কলি দাঁড়িয়ে, একদম তন্ময়ের রুম বরাবর। এই মেয়ে এখানে কেন? কলিও ঘাবড়ে গিয়েছে হঠাৎ অরুকে দেখে। সে মূলত তন্ময়ের অপেক্ষায়। যখন শুনেছে তন্ময় মাজারে যাবে না, সেও চায়নি, বাসায় থেকে গেছে। এত রাত হলো তন্ময় এখনো ফিরছে না। কলির চিন্তা হচ্ছে। অরুকে দেখে এগিয়ে গেল, বিচলিত কণ্ঠে শুধালো, আসলে তো দেখতেই পেতে। অরুর মাথাটা ভন ভন করছে। এই উনি উনি শুনে সে ক্লান্ত নাম্বার আছে শুনতে শুনতেও। স্কুল কলেজ সবখান থেকে একবার অন্তত অরু শুনেছে তন্ময় ভাইয়ের নাম্বার আছে। ব্যাচমেটগুলো প্রায়শই তন্ময়ের নাম্বার, ফেসবুক আইডি চেয়ে বসত। তখন চোয়াল শক্ত করে অরু পরিষ্কার করে বলে দিত নেই। আজও তাই বলল, নেই, তার কাছেও নেই। কলি বিরক্ত হলো, বলল, ও, নাম্বার আদান প্রদান হয়েছে বুঝি। তবে অরুর বিষয়টি ঠিক হজম হচ্ছে না। নাম্বার দিবে তাও তন্ময়? হাদা ঢিলা মানুষ সে। নাম্বার দিবে তো দূরের বিষয়, কথাবার্তাটুকুও বলে না। কলির কথা অরুর বিশ্বাস হবে হবে করেও হলো না। সে নিচের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। পুনরায় বিছানায় শুয়ে পড়ল। নরম বালিশে মাথা গুজে অরুর মনে হচ্ছে মস্তিষ্কের একটা নিউরনের কাজ সর্বক্ষণ তন্ময়কে নিয়ে ভাবা। এই যে সে মনে প্রাণে লোকটাকে ভুলতে চাইছে, বাতিল করতে চাইছে মস্তিষ্ক থেকে, কিন্তু কোনো মতে পারছে না। ঘুম ভেঙেছে ধরে চোখের পাতায় তন্ময় ভাসছে, বায়ুমণ্ডলের ন্যায় ঘুরছে চারপাশে। মদ খেয়েছে? খাক, অরুর কি? মদ খাক, গাঁজা খাক, সিগারেট খাক বা না খাক, তাতে অরুর কিছুই আসবে যাবে না। তাকে কলি খুঁজুক, না হলে ঢলি খুঁজুক, ইট ডাজ নট ম্যাটার। কিন্তু মনের কোণে এটা আসলেই ম্যাটার করে। দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছাড়ল। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। রুমের বাতি চালিয়ে জানালা খুলে দিল। হুড়মুড়িয়ে একরাশ বাতাস ছুঁয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। অবশেষে চোখ বুজে রইল। পূর্ণিমার চাঁদ আকাশে, আধার রাতে চারপাশ পরিষ্কার ঝকঝকে। সে সময় দরজায় কড়াঘাতের শব্দ। অন্যমনস্ক অরু শুনতে পেল না। দু একবার কড়াঘাত লাগাতার আসতেই নড়ে উঠল। চুলগুলো পেঁচিয়ে নিতে নিয়ে চেঁচালো, চাচি তুমি এখনো জেগে? আমি বলেছিলাম না খেয়ে নিব। একদম কথা শোনো না। কাটা গিয়ে চুল বিদ্ধে গিয়ে কাটা ভেঙে গেল। বিরক্ত চোখ মুখে অরু দরজার দিকে অগ্রসর হলো। কোমর সমান চুলগুলো বাতাসে দুলছে। মুখশ্রীর সামনে ভিড় জমিয়েছে। বিরক্তির রেশ বেড়ে গেল যেন। কাটা ভাঙার সময় পায় না নাকি? আবারও দরজায় করাঘাত। উফ! ওর শব্দ করে দরজা সম্পূর্ণ খুলে দিল। সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে হকচকিয়ে উঠল। বড় বড় চোখে তাকিয়ে রইল। বাকরুদ্ধ হয়ে গিয়েছে সে। তন্ময়ের গোলান্দাজ মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে, সাথে চোখ জোড়াও। চোখের কোণা লালচে দেখাচ্ছে সামান্য। ভ্রু দুয়ের মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ঝুলে আছে। সাদা ইন করা শার্টে লক্ষ্যমাত্রায় ভাঁজ পড়েছে। জুতো জোড়া খুলে আসেনি, কাদায় মাখো মাখো হয়ে গিয়েছে যেখানে পা ফেলেছে। অরুর মেজাজ তুঙ্গে উঠে গেল। মেঝে এবং দরজার এই সীমান্তটুকু সে নিজে মোছে, কোমর বেঁকিয়ে। এখানে এভাবে আসার মানে কি? তন্ময় শুধু সেখানেই দাঁড়িয়ে থাকলো না, অরুকে টপকে ভেতরে ঢুকে গেল। শব্দ করে চেঁচালো অরু, এই আপনি কি করছেন? তন্ময় ঘরে ঢুকে সম্পূর্ণ কক্ষ জুড়ে বিচরণ চালালো কাদায় মাখো মাখো জুতো জোড়া পরে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হুট করে আবার দরজার কাছটাই চলে এলো। অরু দীর্ঘশ্বাস ফেলতে নিয়েছিল ভেবে লোকটা চলে যাবে। তাকে অবাক করে দিয়ে তন্ময় দরজার সিটকানি লাগিয়ে দিল। বুকের ভেতর ধুক করে উঠল অরুর। রক্ত চলাচলের গতি বেড়ে গেল। নিজের অজান্তেই পেছনে চলে এলো কয়েক পা। মাথা তুলে
তুলে তাকাতেই তন্ময়ের দৃষ্টিতে দৃষ্টি মিলল। শিহরণ বয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। শীতল সেই দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারল না, মাথা নত করে ফেলল। কণ্ঠনালী কাঁপছে। কথা বললে কি গলার স্বর কেঁপে উঠবে? ওরও গলার স্বর সরু রাখার চেষ্টা করে বলল, কি সমস্যা আপনার? এ কথাই যেন তন্ময়ের মস্তিষ্ক জ্বলে উঠল। চুপচাপ দাঁড়িয়ে থাকা সে মুহূর্তেই অপ্রস্তুত অরুর সামনে চলে এলো। অরু পেছনে হাঁটার সময়টুকু পেল না, শটাং করে ডান গালে চর খেয়ে বসল। আচমকা ম্ল্যান থাপ্পড় খেয়ে ভড়কে গেল। কেঁপে উঠল দৃশ্যমান রূপে। গালে হাত চেপে চমকে তাকালো তন্ময়ের দিকে। পরপর বাম গালে আর একটা থাপ্পড় পড়ল। আশ্চর্য! দুটো থাপ্পড় খাওয়া অরুর চোখে তন্ময় নিজের শীতল দৃষ্টি মিলিয়ে বলল, প্রথম থাপ্পড়টা তোর সেদিন ছাদেই প্রাপ্য ছিল। একটি বিদঘুটে গন্ধ অরুর মুখে থুবড়ে পড়ল। গন্ধে পেট গুলিয়ে উঠল। সঙ্গে অনুভব করল তন্ময়ের কণ্ঠের স্বর মৃদু কাঁপছে, যেন কথা মনের গহীন হতে খুঁজে খুঁজে বলছে সে। তন্ময় মাথাটা দুলিয়ে আরেকটু ঝুঁকল। দ্বিতীয়টা আমাকে অ্যাভয়েড করার জন্য, আর তৃতীয়টা, ও তৃতীয় থাপ্পড় তো বাকি, এটা কোথায় দিব? পিঠে? বলতো তৃতীয় থাপ্পড়টা কেন প্রাপ্য? থাপ্পড়গুলো অতটা জোরে লাগেনি, ধীরে লেগেছে। তবুও অরুর ফর্সা গাল দুটো লাল হয়ে উঠেছে মুহূর্তেই। চোখের কোণে জল জমেছে, নাক ফুঁসছে, যেন কেঁদে উঠবে। এভাবে মারার মানে কি? অশ্রুসিক্ত নয়নে অরু মেঝেতে তাকিয়ে। তন্ময় ধীর স্বরে ধমকে উঠল, বল, তৃতীয় থাপ্পড়টা কেন খাবি তুই? আমি চাচুকে ডাকবো। পরে আবার কথা শেষ হোক। হুম? অরু এই মাতালটার সঙ্গে একদম থাকবে না। মাতলামি করার জায়গা পায় না। আজ ওসব খেয়ে এসে এমন করছে। না হলে তাকে চর মারা তো দূরের বিষয়, এভাবে কথাবার্তা বলেছে কখনো? মুখের উপর কিছু ধমক মেরেছে, এই যা। অরু ঠোঁটে ঠোঁট চেপে কান্না থামানোর প্রচেষ্টায় তন্ময়কে ধাক্কা মেরে ছুটে গেল। দরজা খুলতে নিতেই হাতে টান অনুভব করল। তন্ময়ের গভীর স্বর শোনা গেল, আমার কথা শেষ হয়নি অরু। আজ আমাদের কথা হবে, তারপর তোর ছুটি হবে। নে দাঁড়া এখানে। অরুর তরু তরু বুক কাঁপছে। হাতে যেখানে স্পর্শ করেছে সেখানটা শীতল অনুভব করছে। তন্ময়ের স্পর্শ শীতল, ঠান্ডা বরফের ন্যায় হয়ে আছে হাত দুটো। তন্ময় পুনরায় বলল, উত্তর দে, আই এম ওয়েটিং। অরু ফুপিয়ে উঠল, জানি না। তৃতীয় থাপ্পড় সেদিন আমাকে না বলে চলে আসার জন্য, সেলফোন অফ রাখার জন্য, আমার কল কাটার জন্য। তৃতীয় থাপ্পড় অরুর পিঠে পড়েছে। অরু ক্ষিপ্ত কণ্ঠে শুধালো, আপনার সমস্যা কি? সমস্যা আমার না তো তোর। আর সেই সমস্যার কথাই জানতে চাই। তুই আমাকে বলবি? পরীক্ষা তো শেষ এখন, আরামসে বল। আমাদের হাতে সারা রাত পড়ে আছে। কথাগুলো বলে তন্ময় সোজা হলো। অরুর সমান ঝুঁকে কথা বলে সে হয়রান যেন। কোমর দুপাশে দুলিয়ে গলার টাই খুলে ফেলল। গলার কাছের কিছু বোতাম খুলে দিল। দুহাতের হাতার বোতাম খুলে কনুই পর্যন্ত উঠিয়েছে। প্রশস্ত পেশিবহুল হাত শার্টের উপর দিয়ে ফুলে। অরু আর চোখে সেখানে তাকিয়ে আবারও মাথা নত করল। তার আগের তন্ময় ভালো, এই মাতাল তন্ময় মারাত্মক ভয়ঙ্কর। এই তন্ময় অরু একদম চায় না। তন্ময় অরুর নরম বিছানায় বসল, দুপা দুপাশে ছড়িয়ে। নজরবন্দি করলো অরুর দিকে। অরুকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। এখনো অরুর নাক ফুঁসছে। কেঁদে দিবে দিবে ভাব, তবে কাঁদছে না। তন্ময় পায়ের সাহায্যে চেয়ার টেনে দিল, যেন পা ব্যথা হলে আসামির বসবার সুযোগও রয়েছে। অরু বসল না। হঠাৎ দরজায় করাঘাতের শব্দ। শোনা গেল মুফতি বেগমের কণ্ঠ। অরু, ঘুমিয়ে আছিস এখনো? অরুর চোখ ছোড়া রসগোল্লার ন্যায় হয়ে গেল। কঠোর হতে বেরিয়ে আসবে চোখ। তন্ময় স্বাভাবিক উঠে দাঁড়ালো, যেন দরজা খুলবে। অরু দৌড়ে দরজার সামনে দাঁড়ালো। মুফতি বেগম দেখলে কেমন দেখাবে ব্যাপারটা? কি বলবে সে? দরজা লাগিয়ে তারা কি করছিল? তন্ময় বাধা পেয়ে আবারও ভেতরে চলে গেল। বসল না, বরং দাঁড়িয়ে রইল। মুফতি বেগম আরও দুবার দরজায় করাঘাত করেছে। জবাব না পেয়ে চলে গেলেন।
অরু দীর্ঘশ্বাস ফেলল আর চোখে তন্ময়ের দিকে তাকালো। বুকটা ধুক করে উঠল। এভাবে তন্ময়কে অরু কখনোই দেখেনি, তাই হয়তো সে এতটা আকর্ষণ অনুভব করছে। না হলে সব কিছু ভুলে কিভাবে তার মন বারবার কাঁপছে। তন্ময়ের চাহনি পেতেই কেন দুরু দুরু করছে বুকের ভেতর। জানালা দিয়ে আসা দমকা হাওয়া উড়াতে লাগলো অরুর ঘন কালো চুল। তন্ময় এক পা দুপা ফেলে অরুর দিকে অগ্রসর হলো। কাছাকাছি এসে সকল চুলগুলো একত্রে নিচের বাহাতে পেঁচিয়ে নিল। এই অভ্যেসটা তার আগেকার। প্রায় সময় সে অরুর চুল হাতে পেঁচিয়ে টেনে দিত। বড় হয়ে আর করা হয় না, ভালো দেখায় না ভেবে করে না। তবে আজ শুধু চুল নয়, তন্ময়ের ইচ্ছে করছে চুলে মুখ গুজতে। কেমন হবে অরুর চুলের ঘ্রাণ। সামনে সব কিছু ঘোলাটে এবং দুটো দেখা তন্ময়ের মুখ অরুর ঘাড়ে চলে গেল। অরুর ঘোর মুহূর্তেই কেটে গেল। দুহাত তন্ময়ের বুকে চেপে সরানোর চেষ্টা করল, সফল হলো না। তন্ময়ের নাক তার ঘাড়ে ছুঁয়েছে। পরপর নরম কিছুর স্পর্শে অরু থরথর করে কেঁপে দেওয়ালে লেপ্টে গেল। অস্পষ্ট মৃদুস্বরে চিৎকার করল। তন্ময় ভাইয়া, আপনি? অরুর ঘাড়ে অজস্র চুমু খেয়ে চলেছে তন্ময়। এক অদৃশ্য বাধা যেন উঠে গিয়েছে সামনে থেকে। ঘাড় থেকে মুখ অরুর কানের কাছে অগ্রসর হচ্ছে। কানের লতিতে ঠোঁট ছুঁয়েছে দু একবার। গভীর স্বরে বলল, কেন করছিস এমন? আমি জানতে চাই, কেন অ্যাভয়েড করছিস আমায়? কি হয়েছে? সব তো ঠিক ছিল তাহলে। কেঁপে উঠল অরু। মুহূর্তেই মনে পড়ল কলির কথা, তাদের বিয়ের কথা। বন্ধ চোখ জোড়া খুলল। তন্ময়কে ঠেলে সরাতে চাইল পুনরায়। তন্ময় সরল না, বরং আরও ঘনিষ্ঠ হলো। গভীরভাবে অরুকে নিজের মধ্যে আটকে রাখল। ভালো লাগা শেষ? তন্ময়ের এই প্রশ্নে গড়গড় করে কোণ ঘেঁষে চোখের জল বেয়ে পড়ছে, নাক ফুঁসছে। ফুপিয়ে কেঁদে উঠল অরু। কান্নার তোড়ে শরীর কাঁপছে। তন্ময় অরুর মুখ বরাবর এলো, করুণভাবে কাঁদতে দেখে বিচলিত হলো। কেন কাঁদছিস? কাঁদছি কারণ আপনি বাজে, খারাপ লোক। কোন দিকে? সব দিকে। সবটা? সব দিক কীভাবে পরিবর্তন করবো? তন্ময়কে চিন্তিত দেখালো। অরু ভ্রু দুটো কুঁচকে রেখেছে সামান্য। এমন হাবভাব করছে যেন সে নিজে অরুর জন্য সব করবে। অরু ভেঙিয়ে বলল, আপনার হবু বউয়ের কাছে যান। তন্ময়কে এবার আরও চিন্তিত দেখালো। ভ্রু জোড়ার মাঝখানে ভাঁজ পড়েছে মাত্রাতিরিক্ত। সে অরুকে ভালোভাবে দেখে বলল, তার কাছেই তো আছি। অরুর মুখ দিয়ে ফসকে বেরোলো। তন্ময় ভাইয়া। যেন তন্ময়কে হুঁশে আনতে চাইছে। রীতিমতো ভয়ের সর্বশক্তি দিয়ে চোখজোড়া বন্ধ করে নিল। তোলপাড় শুরু হয়েছে ভেতরে। অনুভূতির সাগরে ভেসে এসে মরে যাবে, না হলে জ্ঞান হারাবে। তন্ময় কি মদ খেয়ে ভুলভাল বকছে, নাকি তন্ময় একই অনুভব করে তার মতো? অরুর হৃদয় ব্যাকুল হয়ে পড়েছে। এই যে তন্ময় শীতল দৃষ্টিতে তাকিয়ে, অরু সেই দৃষ্টিতে দৃষ্টি মেলাতে ব্যর্থ হচ্ছে। এতটা লজ্জা সে তার সারা জীবনে অনুভব করেনি। এভাবে সর্বাঙ্গ জুড়ে কম্পন সৃষ্টি হয়নি। হুট করে তন্ময়ের মুখ তার মুখ বরাবর চলে এলো। কিছুক্ষণ তাকিয়ে থাকে, কানের কাছে মুখ নিল। নিঃশ্বাস ছেড়ে গভীর স্বরে আবদার করল, শুধু তন্ময় ডাক। কথাটা বলে তন্ময় আশাহত চোখে অরুর দিকে তাকিয়ে। লজ্জায় অরু ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। চোখ পিটপিট করছে। মুখের উপর নাম ডাকতে তার গলায় বিঁধছে। উচ্চারণ করার চেষ্টা করলো কয়েকবার, হচ্ছে না। হুট করে তন্ময়ের চোখে চোখ পড়ল। ঘোর লেগে গেল অরুর। হেপনোটাইজের মতো তাকিয়ে রইল। অস্ফুট স্বরে বলল, তন্ময়। মুহূর্তেই তন্ময়ের সরু পাতলা ঠোঁটজোড়া তার ঠোঁট ছুঁয়ে দেয়। শুধু ছোঁয়াতে থেমে থাকে না, নিজের পেশিবহুল হাতের সাহায্যে আঁকড়ে ধরে অরুর কোমর। নিজের সঙ্গে মিশিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চলে। শ্বাস প্রশ্বাস এক হয়েছে, ঘনিষ্ঠ হয়েছে স্পর্শ। কাঁপতে থাকা অরুর কপাল কুঁচকে আছে। অদ্ভুত টেস্ট, সিগারেট, মদ সব তার মুখে। নাক কুঁচকে আসছে।
হঠাৎ সেভাবেই তন্ময় ঢুলে পড়ে তার শরীরের উপর, মাথা তার কাঁধে গিয়ে পড়েছে। বিড়বিড় করে কিছু কথা বলল তন্ময়। ওরও কান খাড়া করে যতটুকু পেরেছে শুনেছে, এবং তাতেই তার বুকের ওঠানামা বেড়ে গেল, শক্ত হয়ে গেল শরীর। কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে বারংবার, কানের কাছে পেঁচে চলেছে। ওর পা জোড়া দুর্বল হয়ে গেল, সে পড়ে যেতে নিয়ে দেওয়ালে ধরে নিজেকে সামলালো। কয়েকটি নিঃশ্বাস ফেলে তন্ময়ের দিকে তাকানোর চেষ্টা করল। সে মনে করেছিল ক্লান্ত ভঙ্গিতে চোখ বুজে রয়েছে তন্ময়, কিন্তু এখন কয়েকবার ডেকে সে বুঝতে পারল নেশায় সেন্সলেস হয়ে গিয়েছে। তন্ময়কে ধরে বিছানায় শুইয়ে দিল, জুতো জোড়া খুলে দিল, মোজা খুলে জুতোয় ঢুকিয়ে সাইড করে রাখল। বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। ওরু পরনের ওড়না দিয়ে মুছিয়ে দিল কপালের ঘামটুকু। নিজ মনে বলল, সত্যি কি তাই? মাজার থেকে সাবিহা 2:45 ফিরেছে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় চিৎপটাং হয়ে পড়ল। সেলফোন হাতে নিল। অয়নের অনেকগুলো কল, মেসেজেস, একটা ভিডিও কল এসেছে। অয়নের সাথে তার কখনো ভিডিও কল হয়নি। আসলে সে খুব লজ্জা পায় ভিডিও কলে কথা বলতে। সরাসরি নিজের মুখশ্রী দেখে কথা বলাটা লজ্জাজনক প্রায়। কিন্তু আজ সাবিহার অয়নকে এখনই দেখতে ইচ্ছে করছে। সাবিয়া ভিডিও কল ব্যাক করল। কল রিসিভ হয়েছে। স্ক্রিনে অয়ন শুয়ে আছে সাদা বেডশিটে, উপরের অংশ উলঙ্গ, চোখে রাজ্যের ঘুম, উস্কো খুস্কো অবস্থা। সাবিহার বুক কেঁপে উঠল। ইচ্ছে করছে আগ বাড়িয়ে চুলগুলো ছুঁয়ে দিতে, কপাল থেকে সরিয়ে গুছিয়ে দিতে। অয়ন ঘুমন্ত স্বরে বলে, কোথায় ছিলে? সাবিহার বুক আর একবার ধোক করে উঠল। সময় নিয়ে বলল, মাজারে। খেয়েছে? হুম। ঘুমাবে না? না। আমার ঘুম ধরছে। ঘুমাও। আমাকে দেখেন, আমি ঘুমাই। সাবিহা অস্ফুট স্বরে হুঁ বলল। অয়ন সত্যি সত্যি সেভাবে ঘুমিয়ে পড়েছে। সাবিহা কল কাটল না। এক মনে দেখে গেল ঘুমন্ত অয়নকে, নিষ্পাপ পবিত্র দেখাচ্ছে। সাবিহা নিজেও জড়সড় হয়ে বিছানায় শুয়ে পড়ল। স্ক্রিন চোখের সামনে রেখে অয়নকে দেখতে বসলো খুঁটিয়ে খুঁটিয়ে। মনের গহীন থেকে বিড়বিড় করে বলল, আমরা এক হব তো অয়ন? রাতের আধার কেটে ভোরের মিষ্টি স্নিগ্ধ আলো ফুটেছে। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসছে মৃদু বাতাস। দেয়াল ঘড়ির কাঁটা ঘুরছে 5:55। মিনিট পাঁচেকের মাঝেই পাশের অ্যালার্ম ক্লক বেজে উঠল। 6টায় সেট করা ছিল হয়তো। বাহাতে ঘড়িটা বন্ধ করে দিল অরু। তার চোখ ফুলে কলা গাছ। সারা রাত ঘুমাতে পারেনি। তন্ময় নেশায় বোধ হয়ে যেসব কাণ্ড কারখানা করেছে সেগুলো হজম করতে রাত পেরিয়ে গেল। এখনও দাও দাও করে চলছে ভেতরটা। হৃদয় এখনও দুরু দুরু কাঁপছে। ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্কের মধ্যে। ঠিক কী ভাববে বা করবে বুঝতে পারছে না। রুবি ঘুমের নামে বেহুশ হয়ে গিয়েছে। হুট হাট পা তুলে দিচ্ছে অরুর শরীরের উপর। না হলে সে নিজেই উঠে আসছে। তাদের পরিবারের প্রত্যেকজনই বলে অরু আর রুবির ঘুমের ধরন এক, বিশ্রী ধরন। হুঁশ জ্ঞান থাকে না ঘুমিয়ে পড়লে। বিছানার এক প্রান্তে ঘুমালে উঠে অন্য প্রান্তে থেকে। ঘুম খারাপ তাদের দুজনের, এবং তা আজ হাড়ে হাড়ে উপলব্ধি করছে অরু। উঠে বসল। রুবিকে সরিয়ে হেলে দুলে উঠে দাঁড়ালো। এক্ষুনি রুমে যেতে হবে। তন্ময়কে তুলে তার রুমে পাঠাতে হবে। যদি বাড়ির কেউ দেখে ফেলে কেমন হবে? ভীষণ খারাপ দেখাবে। বেরিয়ে পড়ল নিচের রুমের উদ্দেশ্যে। মাঝপথে জবেদা বেগমকে পেয়ে বসেছে। সে এসেছে পশ্চিম দিক থেকে। সেদিকে তো অরুর রুম। তার মানে ওরও মুখটা কাছুমাছু করে ফেলেছে। জবেদা বেগমের চেহারায় দুশ্চিন্তার ছাপ। তিনি ধীর স্বরে শুধালেন, তন্ময় মদ খেয়ে বাড়ি ফিরেছে? ওরও মাথা নাড়ালো, পরপর মাথা দোলালো। চিন্তা ভাবনা করে একটি বানোয়াট মিথ্যে বলল, আমি জানি না। রাতে আমাকে এসে বললেন তার রুমে অনেক ইঁদুর, ঘুমোতে অসুবিধা হচ্ছে, আমাকে অন্য রুমে ঘুমাতে যেতে। তো আমি রুবি আপুর রুমে চলে গিয়েছিলাম। জবেদা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তার চিন্তিত মুখশ্রী দেখে ওরু প্রশ্ন করল, কি হয়েছে বড় মা? তোর চাচুর কাছে বিচার এসেছে। এভাবে মদ খেয়ে রাত বিরাতে হট্টগোল করে এসেছে, বিচার তো আসবেই।
তবে এমনটা তো এই প্রথম। ছেলেটা আমার এসব আগে কখনো করেনি। তোর চাচ্চু ভীষণ রেগে। অরু মাথা নত করে রাখল। জবেদা বেগম যাবার পূর্বে বলে গেলেন, লেবু দিয়ে শরবত করে আনি, তুই তন্ময়কে একটু তুলে দে। আচ্ছা। অরু রুমের দিকে অগ্রসর হলো, দরজা ভিড়িয়ে রাখা। প্রথমে মাথা ঢুকালো, তন্ময় ঘুমিয়ে। আলগোছে দরজা সম্পূর্ণ খুলে ঢুকলো। তার পরিপাটি রুমের যাতা অবস্থা। মেঝেতে পড়ে থাকা তন্ময়ের শার্ট তুলে নিল। তারপর বিছানায় নজর দিল, পরপর নজর ঘোরালো। উদম শরীরে শুয়ে এই লোক শার্ট খুলেছে কেন? ভাগ্যিস প্যান্ট খোলেনি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানার সামনে দাঁড়ালো। না চাইতেও চোখ জোড়া চলে যাচ্ছে তন্ময়ের উদম দেহখানার দিকে। ওঠানামা করা প্রশস্ত বুক, পেশিবহুল হাত, স্লিম পেট ডুবে আছে। আকর্ষণীয় ফিগার। অরু অবশ্য আগেও দেখেছে উদম শরীরের তন্ময়কে, তবে এই প্রথম কাছ থেকে সময় নিয়ে পর্যবেক্ষণ করতে পারছে। গম্ভীর মুখশ্রী এখন মায়ার রাজ্যে পরিণত হয়েছে। ভুরু দুয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে, যেন ঘুমের ঘোরে ভালো কিছু দেখছে না। নাকের ডগা এখনো লাল, গত রাতে যাবার পূর্বে অরু কামড়ে দিয়েছিল। ঠোঁটের দিক নজর যেতেই ঘুরে গেল, গলাটা শুকিয়ে কাট কাট। দৃশ্যটি চোখে ভাসতেই বুক দুরু দুরু কাঁপতে লাগলো। তন্ময়কে ওঠানো তার পক্ষে সম্ভব নয়। আপাতত চোখে চোখ রেখে সামনে দাঁড়ানোর মতো হিম্মত নেই। সামনে একদম যেতে পারবে না। ওরও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সাবিহার রুমের দিকে ছুটল। সাবিহা ঘুম থেকে উঠেছে, গোসল নিয়ে মাত্রই বেরিয়েছে। অরুকে দেখে প্রশ্ন করল, কি হয়েছে? কিছু না, ওয়াশরুম যাই। যা। যেতে নিয়ে অরু ফিরে দাঁড়ালো, সংকোচ বোধ করছে। সেটা লক্ষ্য করে সাবিহা বলল, কি বলবি বল। মাতাল কেউ যদি কিছু বলে সেটা কি সত্যি মেনে নেওয়া যায়? মানে সেটাই কতটুকু সত্যটা থাকতে পারে? সাধারণত ওদের প্রত্যেকটা শব্দই সত্য হয় তখন। মাতাল হয়ে তারা শুধু মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলো বলে, যা সে কখনো বলতে চায় না। ধ্যান জ্ঞান থাকে না তো, যা মনে আসে বলে দেয়। বলা যেতে পারে মানুষ মাতাল হলে একটি সাদা কাগজের ন্যায় রূপান্তরিত হয়ে যায়, তবে সবার ক্ষেত্রে নয়। অনেকে মাতাল হলে নিষ্ঠুর প্রকৃতির হয়, কেউ বা আবার উদম পাগল হয়ে পড়ে। যে যেমনটা বাস্তবে হতে পারে না, মাতাল হলে তারা সেটাই হয়। বোঝা গেল? হুম। অরু ওয়াশরুমে ঢুকে গেল, ফ্রেশ হয়ে বেরিয়ে বিছানার কোণে বসে রইল। দীপ্ত ছুটে এসেছে, চোখ মুখে অবিশ্বাসের ছাপ। দ্রুততম গতিতে শ্বাস প্রশ্বাস নিতে নিয়ে বলল, তোমরা কিছু জানো? কি হয়েছে? কি হয়নি বলো। সেটাই বল যেটা হয়নি। সাবিহা আপু, মজা না কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয় বলতে যাচ্ছি। শুনছি আমার বাপ, বলো। তন্ময় ভাইয়া কাল মদ খেয়ে বাড়ি এসেছিল। সাবিহার হাতে চিরুনি পড়ে গেল। হতভম্ব হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। নিজেকে সামলে চিরুনি তুলে আর চোখে অরুর দিকে তাকালো। অরু চুপচাপ বসে জানালার বাইরে তাকিয়ে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নাড়ালো সাবিহা। কি যে শুরু করেছে এই দুইজন আল্লাহই জানেন। যেসব কখনো হয়নি এখন সেগুলো হচ্ছে। সাবিহা কি এ বিষয়ে অরুর সঙ্গে কথা বলবে? ভালো দেখাবে? নাকি দুজনের মধ্যে না ঢোকা শ্রেয় হবে? পুনরায় চুল আঁচড়াতে মনোযোগী হলো। দীপ্ত হতভম্ব হয়ে গেল। এত বড় একটা সংবাদ জানালো, তাতে কারোই কোনো মাথা ব্যথা নেই। আশ্চর্য! দীপ্ত সন্দেহ সুরে বলল, তোমরা কি ইতিমধ্যে জেনে গেছো? সাবিহা ভাবলেশহীন ভঙ্গিতে বলল, জেনে গেছি। তুই যা, ভাগ, ডিস্টার্ব করিস না। ডিস্টার্ব করিস না, আমার হাতে অত সময় নেই। দীপ্ত যেভাবে এসেছে সেভাবে চলে গেল। এবার সাবিহা অরুর দিকে ঘুরল, ভালোভাবে মেয়েটিকে পর্যবেক্ষণ করে বলল, ঠিক আছিস? ছিলাম না, তবে এখন দিব্যি আছি। বলেই অরু উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে উঠে দাঁড়ালো। জানালার সামনে পৌঁছে দূর প্রান্তে আকাশপানে মাথা উঁচু করে দাঁড়ানো গাছটির দিকে নজর দিল। গাছের উপর দুটো পাখি, কপত কপতি হয়তো।
এক পাখি আর এক পাখির পিছু ঘুরছে। অরুর মন বলল পিছু ঘুরতে থাকা পাখিটি সে, আর সামনে অগ্রসর হতে থাকা পাখিটি তন্ময়। ঠিক এমনটাই হয়ে এসেছিল এতদিন। সে তন্ময়ের পিছু ঘুরত, তন্ময় তাকে অ্যাভয়েড করত। তবে এখন আর এমনটা হবে না। এখন অরু তন্ময়কে জেনেছে, বুঝেছে কিছুটা। এখনও তন্ময়ের ধীর স্বরে বলা কথাগুলো কানে বাজে। অরুর এই বোকার মতো হাসার কারণ জানা নেই সাবিহার, তবে সে নিজেও মুচকি হাসল। প্রাণবন্ত অরু তার পছন্দের, এভাবেই থাকুক মেয়েটা। দেখলেও পরাণ চুরিয়ে যায়, মন ভালো থাকে। ব্রেকফাস্ট টেবিলের সর্বপ্রথম আজ ফুরফুরে মেজাজে অরু বসেছে। দিব্যি নিজের পছন্দের ব্রেড নিয়ে তাতে ধীরে সুস্থে চকোলেট ক্রিম মাখছে। সময় নিয়ে সকলেই এসে নিজেদের সিটে বসেছে। তন্ময়কে দেখা গেল সবার শেষে, কপাল চেপে এসেছে ডাইনিংয়ে। ছেলেকে দেখে মোস্তফা সাহেব শব্দ করে কাটা চামচ ফেললেন প্লেটে, যেন তন্ময়ের মনোযোগ তার দিক চাচ্ছেন। তবে সেটা পেলেন না। ওহির সাহেব বললেন, আশকারা দিস না, আজ প্রথম করেছে, লাইফে মাথায় চড়ে আরও করবে। তন্ময় যেন শুনেও শুনল না, চুপচাপ বসে পড়ল খেতে। জবেদা বেগম দু একবার ছেলের কপালে হাত ছুঁয়ে গেলেন। অরুকে আগের মতো চঞ্চল স্বভাবে দেখে বাড়ির সবাই বিমোহিত, খুশিতে আটখানা হয়ে পড়েছেন। মোস্তফা সাহেব বেরোনোর পূর্বে মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছেন। ওহির সাহেব 500 টাকা হাতে দিয়ে বলেছেন ঘুরে আসতে। আনোয়ার সাহেব মেয়েকে জিজ্ঞেস করে গিয়েছেন ফিরবার সময় কি আনবে। অরু হালিম, ফুচকা, চটপটি, স্যুপ আনতে বলেছে। ড্রয়িং রুমে যখন অরু সোফায় বসেছিল, তার দুপাশে ছিল দীপ্ত এবং রুবি, অপর মানে কলি বসে। তন্ময় অফিস ব্যাগ নিয়ে এসেছে। তাদের সামনে দিয়ে যখন যেতে নিবে, অরু উচ্চস্বরে বলল, হানিফ ভাইয়া দেখতে ভালোই, তাই না? স্মার্ট আছে, হালকা পাতলা। তন্ময়কে থেমে যেতে দেখা গেল। গম্ভীর মুখশ্রী আরও গম্ভীর হয়ে উঠল। ফিরে কিছু একটা বলতে নিয়েও বলল না। অরুকে চোখ রাঙিয়ে বেরিয়ে গেল। সে যেতেই অরু হো হো করে হাসছে। রবি চোখ মুখ কুঁচকে বলল, আসলেই ছি। বলেই ওরও গুনগুন শব্দ করে চলে গেল। শুক্রবার দিন কলি চলে যাবে। আজ বুধবার। জয়া বেগম এখন থেকেই কেনাকাটা করছেন কলির সঙ্গে পাঠানোর জন্য। বাড়ির বাচ্চাদের জন্য, মা বাবার জন্য সামান্য কেনাকাটা পাঠাবেন এই যা। এখন কলিকে নিয়ে আসবে কে, এটা নিয়ে বড় সমস্যা। চিন্তিত তাকে কলি নরম সুরে বলল। জয়া বেগম মৃদু হাসলেন, বললেন, না, ও বিজনেস ট্যুরে যাবে, চিন্তা করিস না, ড্রাইভার আছে। নয়তো আকাশ ফ্রি থাকলে সেও যেতে পারে, দেখা যাক। কলি বিরক্ত হলো। তন্ময় একদিন সময় করে যেতে পারবে না? হবু বউ সে তার। আজ বাদে কয়েকদিন পর দুজন এক হবে। এতটুকু করার জন্য এগিয়ে আসার কথা নিচু থেকেই। উল্টে তার বলতে হচ্ছে, বলেও তো কোনো লাভ দেখছে না। কলি বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে কথা বলবে। তার এই অরুকে একদম ভালো লাগে না। নির্লজ্জের মতো কেমন না কেমন করে। সাবিহার সঙ্গে হঠাৎ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। হঠাৎ সাক্ষাৎকারে খুশিতে আটখানা তারা। সামনের কফি শপে একসঙ্গে ঢুকলো। আশ্চর্যজনকভাবে অয়ন ভার্সিটি ড্রেসে বন্ধুদের সঙ্গে সেখানটায় আড্ডা দিচ্ছে। পৃথিবী এতটাই ছোট কি? সাবিহার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। অয়ন তাকে এখনো খেয়াল করেনি। মাথা নিচু করে বন্ধুদের বলল, চল অন্যটিতে যাই। বন্ধু সাইফুল হেসে বলল, দোস্ত, এই কফি শপের কফি মারাত্মক, খেয়ে দেখ। শব্দ শুনে অয়ন এবার মাথা তুলে তাকালো। সাবিহাও তাকিয়েছে। দুজনের চোখাচোখি হয়ে গেল। অয়ন চমকে দাঁড়াতে নিয়েও বসে পড়ল। সাবিহা নিশ্চয়ই চাইবে না সে যাক তার বন্ধুদের সামনে। পাশের সিটগুলোতে জড়সড় হয়ে বসেছে সাবিহার বন্ধু বান্ধব। সাবিহাও বসল। এখান থেকে অয়নকে স্পষ্ট দেখা যাচ্ছে। সে ধীরে কথা বললেও ছেলেটা শুনতে পাবে। অদ্ভুত, সাইফুল মেনু দেখছে। সকলকে অর্ডার করতে বলে সাবিহার দিক তাকালো, বলল, দোস্ত, তোর ব্যাপার স্যাপার কি? কেউ আছে জীবনে?
আমি কিন্তু ভাই সেই কলেজ লাইফ থেকেই লাইন মেরে আছি তোর পিছনে, পাত্তাই দাস না। সাবিহার গলাটা শুকিয়ে গেল, হাসার চেষ্টা করে বলল, এগুলো বাদ দে না। সবসময় এই টপিক অ্যাভয়েড করিস। হোয়াই? ডোন্ট ইউ ওয়ান্ট এ লাইফ পার্টনার? বান্ধবী মল্লিকা বলল। দেখ অলরেডি আছে, আমাদের বলছে না। সাইফুল বলল। এই দোস্ত, আমাকে দেখোস না, আমরাও ট্রাই করতে পারি, বেস্ট কাপল হলেও হতে পারি। এমনিতেও ফ্রেন্ড সার্কেলের সবাই বলে ওই লোক গুড টুগেদার, আমারও তাই মনে হয়, ভালো ম্যাচ হবে দুজনের, তাই না মল্লিকা? সাবিহা ভেবে দেখ। অয়ন হঠাৎ করে উঠে দাঁড়ালো, ব্যাগ কাঁধে চেপে বেরিয়ে গেল। পেছনে অয়নের বন্ধু বান্ধবও ছুটেছে। সাবিহা হাতখানা শক্ত করে মুঠো করে রাখলো। পেছনে দৌড় দিবে? অয়নকে কি একটু বোঝাবে? কী বা বলবে? ওদের রেখে যাওয়া তো সম্ভব নয়। সাথে অয়নের বন্ধু বান্ধব আছে। কী পরিচয় যাবে? নিশ্চয়ই অয়ন লজ্জায় পড়বে। গত দুদিন ধরে অয়নের কোনো মেসেজ কলস নেই। সাবিহা কল দিলে ধরছে না, মেসেজের রিপ্লাই করছে না। ছেলেটা কি খুব ব্যস্ত, নাকি সাইফুলের কথাগুলো শুনে রেগেছে? সাবিহা বুঝতে পারছে না সে কি করবে, কার কাছে অয়নের সম্পর্কে জিজ্ঞেস করবে। মন আনচান করছে। তার সচ্ছল পৃথিবীর আকাশে মেঘ জমেছে। দুদিন ধরে সেখানে ঝুম বৃষ্টি নেমেছে। ঝোড়ো হাওয়ায় তোলপাড় শুরু করেছে, ভস্ম করছে ভেতরের সব কিছু। গলা কাটা যন্ত্রণায় বুক ধরে আসছে। জীবনে এই প্রথম সে প্রেমে পড়েছে, বা প্রেম করছে বলা যায়। প্রেমিককে কিভাবে মানাতে হবে বা কী করতে হবে সে সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই, বড় শূন্যতা অনুভব করছে। বিষণ্ণ মনে এই নিয়ে অগুনতিবার কল করেছে, এখন আবার করলো। রিং হচ্ছে তবে ধরছে না। সাবিহার চোখ জ্বলছে, কান্নার আগামী বার্তা। কিন্তু সে কাঁদবে না, এতটাই ইমোশনাল হয়ে গেল সে। একটি সাধারণ বিষয় নিয়ে তার কান্না আসছে। ডুকরে কাঁদতে ইচ্ছে করছে। সাবিহা নিজের প্রতি ভীষণ বিরক্ত। এত ব্যাকুল হওয়ার কি আছে? মাত্র দুদিন হয়েছে, তাতেই তার এই অবস্থা। অথচ দিন শেষে কান্নার ইচ্ছেটা দমন করা মুশকিল হয়ে পড়ছে। অফিস থেকে বেরিয়ে সাবিহা বাসস্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আজও অপেক্ষা করছে, যদি অয়ন আসে। দুদিন ধরে নিম্নে 1 ঘন্টা সময় নিয়ে দাঁড়িয়ে থাকে, একটাই আশায় অয়ন আসবে। এই বুঝি অয়ন এসে মুখ ভর্তি হেসে ডাকবে সাবিহা। কিন্তু সেই মুহূর্ত আসছেই না। দাঁড়িয়ে থেকে সাবিহা আবারও কল করলো। রিং হচ্ছে তবে ধরছে না। ঘন্টা খানেক হয়ে গিয়েছে। সাবিহার আজ দ্রুত বাড়ি ফিরতে হবে। বাসে উঠবে এমন সময় তার সামনে একটি ছেলে এসে দাঁড়িয়েছে। ছেলেটাকে চিনতে তার মিনিট 5 লেগেছে। অয়নের বন্ধু শৌফিক না এটা? সব সময় এই ছেলেটা অয়নের সঙ্গেই থাকে। সাবিহা কিছু বলবে এর পূর্বেই শৌফিক বলল, আপু, আমার কথা রেগে গেলে একটা চড় মেরে দিয়েন, তবুও তন্ময় ভাইকে বিচার দিবেন না প্লিজ। আমি শুধু আপনার কাছে মেসেজ বিতরণ করতে এসেছি। সাবিহার কানে শৌফিকের এগুলো গেল না। সে নিজের মতো উতলা কণ্ঠে শুধালো, অয়ন কোথায়? শৌফিক চমকে তাকালো। সাবিহার উতলা মুখমণ্ডল দেখে মনের ভয় কিছুটা কেটে গেল। প্রাণপ্রিয় বন্ধু অয়ন যখন বলেছে সাবিহাকে গিয়ে আনতে, সে রাজি হয়নি। কেন রাজি হবে? কে চাইবে ইচ্ছে করে জুতো পেটা হতে? কিন্তু অয়ন ভরসার সঙ্গে বলেছে সাবিহাকে একবার অয়নের নাম বললেই চলে আসবে। দ্বিধাবোধ নিয়েই মূলত শৌভিক এসেছে। এখন সাবিহার চিন্তিত মুখশ্রী দেখে হালকা অনুভব করছে। মনের গহীনে থাকা ভয় অনেকাংশে কেটে গিয়েছে। হাসি মুখে বলল, আপু সামনেই, 5 মিনিট হাঁটতে হবে শুধু। তাই? আচ্ছা, চলো। শৌভিক আগে হাঁটছে, সাবিহা পেছনে। তারা সামনে এসে দাঁড়িয়েছে একটি রেস্টুরেন্টের। এখানেই তো সেদিন অয়নকে দেখেছে। নিজের বন্ধু বান্ধব নিয়ে এই রেস্টুরেন্টেই ঢুকেছিল সাবিহা। শৌভিকের পিছু পিছু ঢুকলো। ভেতরে কোনো লোকজন নেই। কালারফুল লাইটস জ্বলছে। ফুলের সাহায্য সাজানো চারপাশে, যেমন কেউ পুরোটা বুক করেছে। সাবিহা পুরোপুরি ভেতরে যেতেই অয়নকে দেখতে পেল। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ঠোঁটে জাদুকরি হাসি ঝুলিয়ে রেখেছে। চিরচেনা সেই আদুরে চোখে তাকিয়ে অয়ন সামনের বেলুন ফুটিয়ে উসখুস কণ্ঠে বলল, শুভ জন্মদিন।
সাবিহার নাক ফুঁসছে, চোখের ভেতরের কোণ লালচে হয়ে এসেছে। সে যথাসম্ভব নিজেকে সামলে রাখার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। সাবিহাকে এভাবে দেখে অয়ন দ্রুত পায়ে চিহুব্বা কামড়ে এগিয়ে আসলো। রেগে আছো? সরি। আল্লাহ, দেখি কান্না করছো। সাবিহার মুখশ্রী দুহাতে ছুঁয়ে দিল, তাকে টেনে নিচের বাহুতে নিল, সমানে মাথায় হাত বুলিয়ে বলল, আমি ব্যস্ত ছিলাম, সেই ফোন চেক করার সময়টুকু পাইনি। টেনশনে ছিলে বুঝি? সৌভিকের চোখ জোড়া কপালে উঠে গেল। এই বান্দর পোলা সাবিহাকে পটিয়ে ফেলেছে, তাদের এলাকার সুন্দরী সিনিয়র আপুকে পটিয়ে ফেলল। সৌভিকের ইচ্ছে করছে অয়নের পা ধরে বসে থাকতে। মাম্মা কি চিস তুই! তোর গলার স্বর এত মধুর শোনাচ্ছে কেন? আমার গলায় মধু ঢুকেছে তাই। কথাটি বলে ওরু স্তব্ধ হয়ে গেল। নিজের কথায় নিজেই কিং কর্তব্য বিমূঢ়, সঙ্গে শরীর শিরশির করে উঠল, ভেতরে ঠান্ডা স্রোত বয়ে গেল। কেন সেটা ভাবতেও ওরুর লজ্জা করছে। কথা ঘোরাতে বলল, না মানে মন ভালো। ভালো মনের রহস্য নিশ্চয়ই তন্ময় ভাই। মেয়েটা বড্ড শেয়ানা, সব বুঝে ফেলে। ওরু অজানা ভঙ্গিতে মিনমিন সুরে বলল, কি জানি কি বলছিস। আহা, আদিক্ষেতা যত সব। সব জানি। কি পাকিয়েছিস, চুপচাপ এসে বলবি, না হলে রাখ রাখ, আমার কাজ আছে। সময় মতো চলে আসিস কাল সকাল সকাল। আসবো না, যা ভাগ। কল কেটে ওরু মুচকি হাসল। তার আকাশের প্রজাপতি রঙিন আলোয় জ্বলজ্বল করছে, মনের গহীনে উঠছে প্রাণবন্ত ভাবে। সেই কি অমায়িক শান্তি! শান্তিতে ওরুর নাচতে ইচ্ছে করছে, উড়তে ইচ্ছে করছে, দুলতে ইচ্ছে করছে, আর তন্ময়কে জ্বালাতন করতে ইচ্ছে করছে। দুদিন ধরে তার মনে হচ্ছে তন্ময়ের মতো আদুরে পুরুষ পৃথিবীতে আর দুটো নেই। ওপর দিয়ে গম্ভীর রাগী মুখশ্রী নিয়ে থাকলেও ভেতরে সে নরম তুলতুলে, হাওয়ায় মিঠাই একদম। অরুর ইচ্ছে করছে গপ গপ করে খেয়ে ফেলতে। যখন সে একটু বাঁচিয়ে দেখে লোকটাকে, মুখের দিক তাকানো দায়ী হয়ে যায়। মেসেঞ্জারে অরুদের একটা কাজিন গ্রুপ খোলা আছে, সেখানে যুক্ত রয়েছে রুবি, আকাশ, সাবিহা, তন্ময়, অরু, ইব্রাহিম এবং অয়ন। ইব্রাহিম গত পরশু অ্যাড হয়েছে, অ্যাড করেছে আকাশ, আর অয়নকে আজই অ্যাড করা হয়েছে। রাতে বিছানায় উপুর হয়ে শুয়ে অরু গ্রুপে একটি মিমি শেয়ার করলো, সঙ্গে সঙ্গে সিন করে রিয়্যাক্ট করেছে ইব্রাহিম এবং আকাশ। কিছুক্ষণ পর তন্ময়কে সিন করতে দেখা গেল। সময় নিয়ে অরু একটি মেসেজ পাঠালো, একটি ছেলে প্রপোজ করেছে, দেখতে সুন্দর, অ্যাকসেপ্ট করবো? সবাই হা হা রিয়্যাক্ট করেছে। তন্ময় শুধু সিন করেছে, তাকে বেশ কিছুক্ষণ টাইপিং করতে দেখা গেল, তবে শেষ পর্যন্ত কোনো মেসেজ এলো না। ইব্রাহিম এবং আকাশ রিপ্লাই করেছে। ইব্রাহিমের রিপ্লাই, এক্সপাউন্ড করে ফেল। আকাশের রিপ্লাই, কোন গাঞ্জাখুর! অরু রিপ্লাই করবে তার পূর্বেই দরজায় করা ঘাতের শব্দ। হঠাৎ দরজা পেটানোর শব্দে ধরপড়িয়ে উঠে বসল, বুকে ডান হাত চেপে ধরল। ভয় পেয়েছে। এত দ্রুত চলে এলো! সেলফোন বালিশে লুকিয়ে অরু উঠে দাঁড়ালো, ঠোঁটের হাসি যথাযথ সম্ভব লুকিয়ে দরজা খুলতে অগ্রসর হলো। দরজা খুলতেই সামনে তন্ময়ের গম্ভীর মুখ। সে টি শার্ট ট্রাউজার পরে দাঁড়িয়ে গম্ভীর স্বরে শুধালো, ছেলেটাকে কোন ছেলেটা? ইয়ার কি করছিস? বড় ভাইয়ের সাথে কি কেউ ইয়ার্কি করে? থাপ্পড় দিয়ে সব কয়টা দাঁত ফেলে দেবো বেয়াদব। ওরও গাল পেতে দিল। এই দেন, তবে সবগুলো দাঁত কি সত্যি পড়ে যাবে? কেন? তন্ময় ভাষা খুঁজে পেল না যেন কথা বাড়ানোর মতো। চরম বিরক্ত সুরে বলল, এসব আর শুনলে তোর পা ভেঙে ফেলবো। তর্ক করছিস? চাচ্চুকে বিচার দিব? আমিও দিব আপনার নামে। বলেই ওরু অস্পষ্ট স্বরে ভ্যাঙালো, তন্ময় ডাক।
তন্ময়ের চাহনি হতভম্ব এবং বিমূঢ়। অরুকে কিছুক্ষণ চোখ রাঙিয়ে দেখল, পরপর হনহনিয়ে চলে গেল। অরু মাথাটা বের করে দেখে নিল, চোখের সামনে থেকে যেতেই শব্দ করে হাসল। দরজা লাগিয়ে মন প্রাণ চুরিয়ে হেসেছে। হেসে বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। নিজের মেজাজ ফুরফুরে করার নতুন ঔষধ পেয়েছে, সেটি হলো তন্ময়কে জব্দ করা। কি যে সুখ অনুভব করছে সে ভাষায় প্রকাশ করার মতো নয়। রাতে অরু বেশ তাড়াতাড়ি ঘুমিয়েছে, ভীষণ ভালো ঘুম হয়েছে। ঘুম থেকে উঠেছেও দ্রুত, চোখে মুখে তৃপ্তিদায়ক অনুভূতি চেপে। দরজা খুলে উকি মারল, তন্ময়ের দরজা আটকানো। দরজার সঙ্গে কানের স্পর্শ ঘটালো, শুনতে চেষ্টা করলো জনাব উঠেছে কিনা। টুকটাক শব্দ শুনতে পেল, উঠেছে তাহলে। অরু ফিরে এলো নিজের রুমে, ওয়াশরুম ছুটল। বেরিয়ে সম্পূর্ণ কালো রঙের চুড়িদার পরেছে, ওড়না গলায় ঝুলিয়ে নিজেকে আয়নায় দেখল। চুল আঁচড়াতে গিয়ে খিলখিলিয়ে হেসে নিল। তার এই রহস্যময় হাসির কারণ অজানা, কিন্তু এখন সে চুল নিয়ে দোটানায় পড়ল। চুলে বিনুনি গাঁথবে নাকি ছুটি, ভেবে চিনতে দুটো বিনুনি গেঁথে নিল। পরপর শুনতে পেল পাশের রুমে দরজা খোলার শব্দ। অরু তৎক্ষণাৎ হেলে দুলে বেরিয়ে পড়ল। তন্ময়ের সামনে চেতে নিয়ে গুনগুন করে সুর তুলল। গানের বিশেষ লাইনগুলো গাইতে গাইতে অগ্রসর হচ্ছে। এখন পান চাইলাম পান দিলাই না, তোমার সনে কিসের পিরিতি। স্তব্ধ তন্ময়কে রেখে সিঁড়ি বেয়ে চলে যাচ্ছে। তন্ময়কে বেশ সময় নিয়ে নামতে দেখা গেল। অরু তখন ছোটাছুটি করছে ডাইনিং রুম জুড়ে। নূপুরের রিনিঝিনি শব্দ চারপাশ হতে প্রতিধ্বনি তুলছে। মুফতি বেগম হেসে বললেন, মাশাল্লাহ, কি সুন্দর লাগছে দেখতে। তা এত সকাল সকাল সেজেগুজে তৈরি হয়েছিস যে? অরু পা দুলিয়ে চেয়ার টেনে বসেছে দীপ্তর পাশে। হেসে জবাব দিল, মার্জির বাসায় যাব চাচি, আন্টি আমাকে ইনভাইটেশন দিয়েছে সারাদিন সেখানে থাকতে, সন্ধ্যায় ফিরব। আনোয়ার সাহেব বললেন, সারাদিন থাকতে হবে কেন? বাবা গল্প করব, বাড়িতে বসে থেকেই বা কি করব। আচ্ছা ঠিক আছে। খেয়ে দিয়ে ওরও কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। সাইকেল বের করতে নিয়ে দেখলো তন্ময়ের গাড়ি এখনো দাঁড়িয়ে। গাড়িটি যেন দেখেনি এমনভাবে সাইকেলে চড়ে বসলো। তন্ময় গাড়ির কাঁচ নামালো, বিরক্ত সুরে বলল, উঠে আয়। ওরও নড়ল না, একইভাবে বসে, যেন তন্ময়ের ডাক সে শোনেনি। তন্ময় শাসনর সুরে বলল, অরু। জি তন্ময় ভাইয়া। দুদিন ধরে তন্ময় বিরক্তের চরম পর্যায়ে। সে এতটাই বিরক্ত যে কোনো কিছু নির্দ্বিধায় খেয়ে ফেলবে। ঘন ঘন কিছু নিঃশ্বাস নিয়ে পুনরায় বলল, উঠে আয়। ওর সাইকেল যেখানে ছিল সেখানে রেখে গাড়িতে উঠে বসলো। সিট বেল্ট বেঁধে পা দোলালো, মনোযোগ সহকারে বাইরে তাকিয়ে। বাহাতের অনামিকা আঙ্গুলের আংটি ঘোরাচ্ছে, গুনগুন সুরে গান গাইছে। নিস্তব্ধ গাড়ির মধ্যে সে গুনগুন করলেও স্পষ্ট শোনাচ্ছে গানটি। মধুর স্বরে গানের এক একটি লাইন এতটাই মনোমুগ্ধকর শোনালো যে স্ট্রিংয়ে রাখা তন্ময়ের হাত নড়ে উঠল দৃশ্যমান রূপে। ঠোঁট কামড়ে ওর চুপসে গেল। গান গিয়ে আরেকটু বিরক্ত করতে চাচ্ছিল তন্ময়কে, তবে ভেবে চিন্তে করল না। যদি লোকটা ফেটে ওঠে, রেগে আবার তাকে চর সত্যি না মেরে বসে। পেটে কথার ফুলচুরি দমিয়ে আর চোখে তন্ময়ের দিকে তাকালো। মুহূর্তেই চোখে চোখ পড়ল। তন্ময় তখন তার দিকেই তাকিয়েছিল। ওর ছোট হৃদয়খানা কেঁপে উঠল। মার্জি সদর দরজার সামনে দাঁড়িয়ে। অরুকে দেখতেই তাকে নিয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকছে। তাদের সামনে পড়েছে রোকেয়া বেগম, মার্জির মা। তিনি অরুকে বেশ কিছু প্রশ্ন করলেন পরিবার নিয়ে। কেমন আছে সবাই? অরু জবাব দিবে তার পূর্বে মার্জি অধৈর্য ভঙ্গিতে অরুকে টেনে নিয়ে যাচ্ছে। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। অরু বিছানায় বেসামাল হয়ে বসল। মার্জি প্রশ্ন করল, কোন ছেলে প্রপোজ করেছে তোকে? চমকে তাকালো অরু। মানে? মানেটা নিয়ে আবার কি? তাড়াতাড়ি বল কোন ছেলে। কি সব বকছিস? তন্ময় ভাইয়া কল দিয়ে আমাকে বলেছে ছেলেটার পরিচয় দিতে। যেই ছেলে তোকে প্রপোজ করেছে মনে হয় ধলাই দিবে।
ওরও কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। কাহিনী বুঝতে তার খানিক সময় লাগলো। বুঝতে পেরে হো হো শব্দে হাসতে শুরু করেছে। হেসে বিছানায় শুয়ে পড়ল। তার পাশে মার্জিও শুয়ে পড়ল। দুজনের চাহনি চলন্ত ফ্যানে রয়েছে। ওরও এতদিনে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সব শুনে মার্জি লাফিয়ে উঠে বসল। বলল, তুই কি বোকা? হতেই পারে তন্ময় ভাইয়া জানে না। কলিনা ফুলের মা বলেছে দেখেই বিয়ে হবে। সুমনার পরিবার চাইছে তন্ময় ভাইয়ার সাথে সুমনার বিয়ে দিতে। তার মানে কি বিয়ে হচ্ছে? গাধি ছিমড়ি, তোর কি মনে হয় এত বড় কথা সত্যি হলে কি তোর চাচ্চু তোদের সাথে শেয়ার করবে না? ওরও বিষণ্ণ সুরে বলল, তখন এত কিছু মাথায় আসেনি। আমি অনেক কষ্ট পেয়েছিলাম। ঢং, এমন আজাইরা কষ্টে ডেকে এনেছিস কেন? আমি ডেকে এনেছি? তো তুই ডিরেক্ট ভাইয়াকে প্রশ্ন করতি, সব খোলাসা হয়ে যেত। সাহস পাইনি। তুই সাহস পাসনি? তুই না পেলে পাবে কে? তোর ভেতর ভয় আছে বুঝি? আমি তাকে ভয় পাই। ভয় পাস তার নমুনা তো শুনলাম। রাগের মাথায় ভয় একটু কম পাই। মার্জি হাসতে লাগলো। রাগ কমেছে? হুম। তার মানে এখন আবার ভয় পাস? হুম। কতটুকু? ওরও বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে ফেলল। মার্জি হাসছে। হাসি থামিয়ে খুব উদ্বিগ্ন গলায় বলল, তন্ময় ভাইও তোকে ভালোবাসে, আমার মন বলছে। ওরও মুখ লুকিয়ে আনমনে হাসল। সে তো মার্জিকে সেই রাতের কথা বলেনি। সেগুলো শুনলে মার্জির রিয়াকশন কেমন হতো? 7টা বাজতে 12 মিনিট বাকি। ওরু তন্ময়কে কল করেছে। কল ধরেছে তন্ময়ের ম্যানেজার সুমন। কণ্ঠে মাধুর্য নিয়ে বলেছে, ওরু বিরক্ত হলো বটে। মিটিং ফিটিং চত্ব সব। মিনমিন করে বলল, রাখি তাহলে। কল রেখে অধৈর্য চোখে তাকিয়ে থাকা মার্জিকে চোখ রাঙালো। মার্জি কান পেতে বসে, যেন ওরু তন্ময় রোম্যান্টিক আলাপ আলোচনা করবে আর তা সে কান পেতে শুনবে। মেয়েটা কি জানে না ওটা যে কেউ নয়, তন্ময় শাহজাহান, যার মুখে রসকস নেই। ওরু যদি কিছু সুইট টক করে সেটাও হজম হবে না লোকটার দ্বারা। একটা ধমক দিয়ে কল কেটে দিত। মার্জি বিরক্ত সুরে বলল, ভাই কই? জানি না। কে কল ধরলো? আমার নানা। তোকে নিতে আসবে কখন? ওরু উদাসীন ভঙ্গিতে বলল, কি জানি। কিছুক্ষণ পর আবার কল দিবি। এভাবে বসে থাকলে হবে? পটানোর চেষ্টা চালিয়ে যেতে হবে তো। তন্ময় ভাইয়ের পেছনে হাত ধুয়ে ছ্যাঁচড়া মেয়েরা পড়ে। এমন পুরুষকে পটাতে তোর কোমরে ওড়না বেঁধে নামতে হবে, বুঝলি? না। আর এভাবেও তিনি তোর ভাইয়া। ভাইয়াদের ছাইয়া করতে গেলে একটুখানি কষ্ট হজম করে নিতে হয়। কি সব বলছিস তুই? মার্জি দুষ্টু হেসে বলল, লজ্জা পাচ্ছিস? তোর মাথা। মার্জি মুখ ভেঙিয়ে উঠে চলে গেল। ওরু ফোনের দিকে তাকিয়ে রইল। তন্ময়ের কল ব্যাক এসেছে মিনিট 5 পর। ওরু রিসিভ করে বলল, আকাশ ভাইয়াকে বলেন আমাকে নিয়ে যেতে। তুই কল দিয়ে বল গিয়ে। ধমক মেরে তন্ময় কল কেটে দিল। রেগে গিয়েছে নিশ্চয়। এটা না বললে কি চলতো না? এই মুখ এক হাত আগে চলে। ওরু নিজের গালে একটা চড় মারল। বিরক্ত হয়ে ওভাবে কেন বলতে গেল? এখন তো রেগে তন্ময় নিতে আসবেই না। মুখশ্রী অন্ধকার করে বসে রইল। ধীরে সুস্থে নিজেকে গুছিয়ে নিয়েছে। কি আর করার, একাই যেতে হবে। অবশ্য এখান থেকে এখানেই। মার্জিকে বিদায় জানিয়ে ওরু বেরিয়ে পড়ল। কিছুটা যেতেই তন্ময়ের গাড়ি দেখল, মাথায় দাঁড়িয়ে। হ্যাঁ, এসেছে তাহলে। মুখ ভেঙিয়ে ওরু হেঁটে চলেছে। বাম ডান কোথাও নজর দিচ্ছে না। গাড়ির সামনে দিয়ে যেতেই তন্ময় ডাকল। ওরু সারা শব্দ করল না। আজ সে গাড়িতে উঠবে না, একদমই উঠবে না। ওভাবে কেন থমকেছে? পুনরায় তন্ময় ধমকানোর সুরে কয়েকবার ডেকেছে। ফায়দা হয়নি। ওরু হাঁটছে, তার পেছনে ধীরে তন্ময়ের গাড়ি চলছে। এখন আর তন্ময় ডাকছে না। ওরু আর চোখে কয়েকবার তাকিয়েছে পেছনে। ডাকছেও না। নির্দয় লোক একটা। এতখানি রাস্তা ওরু হেঁটেই এলো। বাড়ির সামনে পৌঁছে হনহনিয়ে ভেতরে ঢুকে গেল। সুমিতা বেগম তখন সোফায় বসে নাটক দেখছিলেন। এই সময় তার পছন্দের সিরিয়াল চলে। এটা একদম মিস করেন না।
তার সঙ্গে সিরিয়ালখানা মুফতি বেগমও দেখেন। ব্যস্ত দুজনের সামনে দিয়ে অরু চলে যাচ্ছে। অরুকে দেখতেই সুমিতা বেগম বললেন, কিছু খাবি? না। নিচের রুমে ঢুকে দরজা লাগিয়ে রাখলো অরু। কিছুক্ষণ পর পাশের রুমের দরজা খোলার শব্দ এলো। তন্ময় এসেছে। আসুক, না হলে নদীতে ভাসুক। রাতে অরু তাদের কাজিন মেসেঞ্জারে গ্রুপ ঢুকেছে। অলরেডি অয়ন এবং ইব্রাহিম চ্যাট করছে। তাদের আলাপ আলোচনার মধ্যে অরু কয়েকবার বাহাত ঢুকিয়েছে। উল্টো পাল্টা বকবক করে শান্তশিষ্ট পরিবেশ নষ্ট করে ফেলেছে। ইব্রাহিম তন্ময়কে মেনশন মেরে বলল, তোর আপদ নিয়ে যা। অরু রেগে গ্রুপ থেকে চলে এলো। সকলের কাছে সে বিরক্তিকর বুঝি। মনে অশান্তি নিয়ে শুয়ে পড়ল। নরম তুলতুলে বালিশে মুখ গুজে ভাবনায় বিভোর। দুনিয়ার সব কিছু চিন্তা ভাবনা করে তন্ময়কে নিয়ে ভাবতে বসল। মগজে তন্ময় আসতেই একটি ঘটনা মনে পড়ল তার। ঘটনা বেশ পুরনো। অরু তখন ক্লাস 8 সবে। তার দূরত্বপনায় শাহজাহান বাড়ি হাস্য উজ্জ্বল। সে আর দীপ্ত বাড়ির আনাচে কানাচে খেলে বেড়াতো। তন্ময় তখন পড়াশোনা করছে। গাম্ভীর্য ভাব নেই, শান্ত প্রকৃতির। একদিন কানাঘুষা করে প্রসঙ্গ উঠল। তন্ময় প্রেম করে, তার গার্লফ্রেন্ড আছে, সুন্দরী গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডের বাবা খাদ্যমন্ত্রী কামরুল। ব্যাস, ঝড়ের বেগে সকলের কানে চলে এলো বিষয়টি। এমনকি অরুর কানেও। বন্ধু বান্ধবদের বাহবা শুনছে। তন্ময় ভাইয়ের জন্য ওইটা পারফেক্ট মেয়ে। এমন হায়ার ক্লাস মেয়েই তন্ময় ভাইয়ের পাশে থাকার যোগ্য। দুজনকে পারফেক্ট মানাবে। বন্ধু বান্ধবদের কথাবার্তা শুনে অরুও উদ্বিগ্ন হয়ে উঠল। উত্তেজিত কণ্ঠে রাতে ড্রয়িং রুমে সকলের সামনে বলে ফেলল, খাদ্যমন্ত্রীর সাথেই তন্ময় ভাইয়ের বিয়ে দাও চাচ্ছু, আমি ভাবি চাই। মোস্তফা সাহেব কেসে উঠলেন। তাদের এক একজনের কাশাকাশির মানে বুঝতে পারল না অরু। সে চারপাশে তাকিয়ে তন্ময়কে দেখতে পেল। শান্তশিষ্ট তন্ময় রেগে মেগে অস্থির তখন। অরু উত্তেজনায় তন্ময়ের রাগ উপলব্ধি করতে পারল না। আপাতত সে বিবেকহীন মানুষে রূপান্তরিত হয়েছে। তন্ময়ের হাত ধরে বলল, ভাইয়া খাদ্যমন্ত্রীকেই ভাবি হিসেবে। সম্পূর্ণ বাক্য শেষ হওয়ার পূর্বেই অরুর গালে শক্ত একটা চর পড়ল। এতটাই জোরে পড়েছে যে সে নড়ে গেল। মেরে তন্ময় না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। মার খেয়ে অরু বিষম খেয়েছে যেন। এর আগে তন্ময় তাকে কখনো মারেনি। আদরে বাদর বানানো তার তন্ময় ভাইয়া তাকে মারল। অরু কান্নাকাটি করে অস্থির। তাকে কেউ শান্ত করতে পারছে না। এমনকি মোস্তফা সাহেবও নন। আনোয়ার সাহেব মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন। নরম সুরে বললেন, আম্মা, খাদ্যমন্ত্রী তো পুরুষ, ভাবি কেমনে করবে তারে? আনোয়ার সাহেবের কথা শোনার মতো মন মানসিকতা অরুর নেই। খাদ্যমন্ত্রী তার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। এখন শুধু তন্ময়ের জ্বরের কথা মনে আছে। জ্বর খেয়ে অরুর রাতে 101 ডিগ্রি জ্বর এসে পড়ল। জ্বর কাবু করে ফেলেছে তাকে। মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গিয়েছে। ডাক্তার ডাকা হয়েছে। অরুকে দেখে শুনে ঔষধ দিয়ে গিয়েছেন। জ্বরে আক্রান্ত অরুকে বেশ রাত করে তন্ময় দেখতে এসেছে। অরু তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তন্ময়কে দেখে দূরে সরে গেল। এক থাপ্পড় খেয়ে এতটাই ভয় পেয়েছে যে তন্ময়কে কাছে আসতে দেখেই 100 হাত দূরে চলে যাচ্ছে। অস্থির তন্ময় অরুকে ঘণ্টাখানেক লাগিয়ে মানিয়েছে বুঝিয়েছে। অরুর কান্নাকাটি থামাতে সে আদরস্বরূপ কপালে চুমুও খেয়েছে। অরুর কান্নাকাটি থেমেছে। চরের কথা ভুলে আবারও একটি চর খাওয়ার উদ্দেশ্যে বলল, বলেন তাহলে আপনি খাদ্যমন্ত্রীকে বিয়ে করবেন? তন্ময়ের নাক ফুঁসছে। সে নিজেকে সামলে রাগী স্বরে বলেছিল, তুই খাদ্যমন্ত্রী কামরুল আর আমি তোকে বিয়ে করব, ঠিক আছে? তখন বিষয়টি বুঝতে পারেনি অরু। শুধু তন্ময়ের রাগী স্বর বুঝেছে এবং কেঁদেছে। তবে এখন বালিশে মাথা গুঁজে থাকা অরু শব্দ করে হাসছে। এসব মনে করলে যেমন হাসি পায়, তেমনই সে লজ্জায় হতভম্ব হয়ে পড়ে। অরু আন্দাজ করল সে ছোট থেকেই তন্ময়কে জ্বালিয়ে আসছে। 1 মিনিট শান্তি দেয়নি লোকটাকে।
এতগুলো বছর তাকে সামলানো কম কথা নয়। অরুর আজ সত্যিই তন্ময়ের উপর মায়া হচ্ছে। মায়াটুকু বেশিক্ষণ রইল না। বৃহস্পতিবার সকাল সকাল অরু সেজেগুজে তৈরি হয়েছে। আজ সে টকটকে লাল কামিজ পরেছে, লাল কামিজের সঙ্গে মিলিয়ে লাল নাগরাজ জুতো পরেছে, লাল চুড়ি দুহাতে পরেছে, নূপুরও লাল রঙের পরেছে। তার এই মাথা থেকে পা অবধি লাল সাজার কারণ তন্ময়। তন্ময়ের লাল রং একদম পছন্দ নয়। লাল রং দেখলেই তন্ময় ভ্রু দুটোর মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়ে। আজ সেই ভাঁজকে তাজা করতে অরুর এই সাজ। সিঁড়ি বেয়ে নামতে থাকা অরুকে দেখে খাবার টেবিলে বসে থাকা সকলেই আহম্মকের মতো তাকিয়ে রইল। সাত সকাল বেলা এমন সেজেগুজে খেতে আসার কারণ কি আদেও আছে? আশ্চর্যজনকভাবে সে সময় তন্ময় গ্লাসে মুখ দিয়েছে। কিছুটা পানি কেবলই মুখে নিয়েছিল। অরুকে দেখে গলায় পানি নিয়েই কেশে উঠেছে। কাস্তে কাস্তে কপালের মধ্যস্থান কুঁচকে গিয়েছে। পাশে বসা আকাশ পিঠ থাবড়ে বলল, ঠিক আছিস? হুম। অরু হাসি মুখে আনোয়ার সাহেবের পাশে এসে বসেছে। সুমিতা বেগম মাথা দুপাশে অতিষ্ঠ ভঙ্গিতে নাড়ালেন। মেয়েটার করা কার্যকলাপ আজকাল তার সুবিধের মনে হয় না। কি হয়েছে কে জানে, কী সব উদ্ভট আচরণ করে চলেছে।